আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, বন্ধ হচ্ছে না একের পর এক চাঞ্চল্যকর আজকের এই ভিডিওতেও দুইটা ঘটনা আছে, তবে একটা ঘটনা এখন পর্যন্ত শতভাগ প্রমাণিত না। কারণ হচ্ছে ঘটনার যে আসামিরা তাদেরকে পুলিশ, সিআইডি, তারপর হচ্ছে যে আপনার পিবিআই, র্যাব, গোয়েন্দা পুলিশ কেউ খুঁজে পাচ্ছে না আসামিরা। কারণ হচ্ছে এই ঘটনাটা এ যাবৎকালীন যে ঘটনাগুলো হচ্ছে এটার মধ্যে একটু ব্যতিক্রম। খুবই চতুরভাবে সুকৌশলে কাজ সম্পন্ন করেছে। শেরপুর সদরে আপনার এলাকার নাম হচ্ছে কসবা মোল্লাপাড়া এলাকায় আমাদের এক আর্মির ভাই, যিনি এই মুহূর্তে বাংলাদেশে নেই, তিনি আছেন সেই সুদূর সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম হিসেবে। বাংলাদেশের সেনাবাহিনীর গর্বিত জওয়ানরা অনেকে যান, তো তিনিও গিয়েছেন কর্মের টানে। কিন্তু বহির্বিশ্বে শান্তি রক্ষা করতে গিয়ে নিজের পরিবারের নিরাপত্তাটাই আসলে এখন অনেক জায়গায় নাই। আর এই ঘটনাটা একটু ব্যতিক্রমী হয়ে গেল। ভাই আছেন সুদানে, এখানে তার দুই কন্যা সন্তানকে নিয়ে আপনার কি বলা শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় আপনার তার স্ত্রী সুরভি, আমাদের এই বোন, বয়স খুব বেশি না, 27 থেকে 28, দুইটা বাচ্চা আছে, তাদেরকে নিয়ে বসবাস করছিলেন বেশ কয়েক বছর যাবত। তো নাজিমুদ্দিন ভাই, আমাদের এই আর্মির ভাই, তিনি সুদান যাবার আগ পর্যন্ত এখানেই ছিলেন সম্ভবত। তো তিনি যাবার পরেও তার স্ত্রী এবং সন্তানরা এখানেই বসবাস করেন। গত 8ই অক্টোবর অন্ধকার একটা অধ্যায় তৈরি হয়ে গেল সেনাবাহিনীর পরিবারের উপরে। এই জায়গাটাতে অনেকগুলো প্রশ্ন আছে, ধারাবাহিকভাবে শুনলে আপনি টের পাবেন। প্রথমত হচ্ছে, গত 8ই অক্টোবর হঠাৎ করে তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আশেপাশের বাড়িগুলোতে কারেন্ট ছিল, প্রতিবেশীরা বিষয়টাকে ওইভাবে খেয়াল করে নাই, ভাবছে যে হয়তো কাট আউটের ফিউজ গেছে গা, বা বৈদ্যুতিক কোনো আপনার শর্টিস হয়েছে, বা এরকম শর্ট সার্কিট মেবি। বাট সকালবেলা ভোরে বাড়ির আশেপাশের মানুষ কোনো কারণে সেই বাড়িতে যায়, গিয়ে দেখে যে উঠানের মধ্যে একটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আর সেই দেহটা হচ্ছে আমাদের বোন সুরভির। এর কিছুক্ষণ পরেই আমাদের এই নিহত বোনের যিনি বাবা আছেন, শফিউল্লাহ সম্ভবত ওনার নাম, তাকে খবর দেওয়া হয়, কারণ এটা তার বাবার বাড়ি না। তো তিনি এসে তার কন্যার লাশ দেখেন। পরে স্থানীয় থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে আমাদের এই বোনের মরদেহ উদ্ধার করে নেয়। আর বাড়ি থেকে একটা কানাকড়িও নড়চড় হয় নাই, বা চুরি ডাকাতি না। যদি ডাকাতি হইতো তাহলে হয়তো কি যে ক্যাশ টাকা, মোবাইল ফোন বা স্বর্ণালঙ্কার এগুলা হয়তো উধাও থাকতো, বাট কোনো কিছু মিসিং নেই। জাস্ট তাকে হত্যা করা হয়েছে। আর এই আপনার হত্যা করে দুর্বৃত্তরা ভাইগা গেছে। এখন আজকে 3 দিন হয়ে গেছে এই মামলাটা দায়ের করা হয়েছে, কিন্তু 3 দিনে কোনো একজন আসামিও অ্যারেস্ট করতে পারেনি। বড়ই রহস্যজনক একটা বিষয়। আর ধর্ষণ হয়েছে কিনা সেটারও একটা আলামত পরীক্ষার জন্য সম্ভবত আপনার মর্গে পাঠানো হয়েছে। সেখানে যে মেডিকেল পরীক্ষা আছে সেখান থেকে এটা কনফার্মেশন করা হবে। বাট এ পর্যন্ত আর কোনো তথ্য নেই যে ধর্ষণ কারা করলো, বা ধর্ষণ করলোই না, নাকি অন্য কোনো কারণে হত্যা করলো। বাট আমাদের এই বোন যথেষ্ট সুন্দরী। এখন দেশের মানুষের বর্তমানে সিচুয়েশনের ভিতরে আসলে যখন যদি ধরেন ডাকাতি মাকাতি হইতো তাইলে বুঝতাম যে এখানে অন্য কিছু ছিল। এখন আল্লাহ ভালো জানে। আমরা বিচার চাই, আমরা চাই খুব দ্রুত পুলিশকে এই কাজটা করতে হবে। কারণ হচ্ছে একজন সেনাবাহিনীর আমাদের ভাই, তারা দেশের জন্য, জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য কাজ করে যাচ্ছে। তাদের পরিবারের নিরাপত্তাই যদি না থাকে তাহলে আসলে দেশের জন্য খুবই ভয়াবহ অশনির সংকেত। এইখানে শেষ না দর্শক, আপনাদেরকে আজকে আরও এক গল্প শোনাচ্ছি, যে গল্প শুনে আমাদের বোনদের সাবধান হইতে হবে। মাতাল জুয়ারি যাদের ঘরে জামাই আছে, জুতা মাইরিরা দাঁত দুধ ফালাই দিতে হবে আগে থেকেই। কারণ এই জুয়ারি হারামজাদারা, তাদের যে আসলে আমি শুনছি যে জুয়ারিদের কাছে বউয়েরও কোনো মূল্য নাই। তারা যখন জুয়ার নেশায় পড়ে তারা করে কি, বউ পর্যন্ত বেইচা ফেলে। শুনছেন? কিন্তু আজকে আমি আপনাদেরকে এটার বাস্তবে একটা ঘটনা নিয়ে আসছি, যে জুয়া খেলতে বইসা বউরে বেচা, তারপরে হচ্ছে সেই বউ যখন আবার যার কাছে বেচছে তার সাথে শুইতে রাজি হয় নাই, এরপরে এই পাষণ্ড জামাই নিজে সামনে থাইকা ওই বন্ধুরি দিয়া ধর্ষণ করাইয়া তারপরে সে জুয়ার টাকা উসুল করে নিছে। এমনই নৃশংস এক ঘটনা হচ্ছে আমাদের যেখানে, সেটা হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আপনার ঘটনা। আর যেই লোক এই ঘটনা করছে তার নাম হচ্ছে মোশাররফ মিয়া। এই মোশাররফ তার জামাই না, এই মোশাররফ হচ্ছে ভাড়াট্টা, সে জুয়ারি, যে হারামজাদা। আমি আসলে বুঝি না যে মানুষের মধ্যে আজকে কোথায় কি হইলো। আমরা বাংলা ছবিতে আগে যা দেখতাম এখন তার উল্টা কাজটাই হচ্ছে। স্বামীর নাম হচ্ছে রাশেদ মিয়া। তিনি আপনার এই বকশীগঞ্জ থানারই সম্ভবত ওই এলাকারই বাসিন্দা। আর বিষয়টা আমরা সেখানকার থানার যিনি ওসি সাহেব আছেন, শফিকুল ইসলাম, ওনার বরাত দিয়ে বলছি যে
কয়েকদিন ধরেই জামাই তার বউরে তার বন্ধুর সাথে শোয়ার জন্য প্রেশার ক্রিয়েট করতেছিলেন। কেন? কারণ তিনি জুয়াতে হারছেন, আর বাজি হয়েছে তার বন্ধুর সাথে তার বউরে নিয়া। তিনি অনেকগুলো টাকা হারছেন। এখন টাকা হাইরে এই জুয়ারির মাথা নষ্ট। বেশ কয়েকদিন ধরে নিজের বউকে বলছিলেন, মোশাররফের সাথে একটু শোও না, সমস্যা কি, আমার তো অনেকগুলো টাকা বেঁচে যাবে। কতটা নির্মম বদমাইশ! হ্যাঁ, এই হারামজাদারে অ্যারেস্ট করা হয়েছে। আমার মনে হয় তারে ওই যে ধর্ষণের শাস্তির জন্য যে কারে দিয়ে শুরু করবে, আসামির কিন্তু অভাব নাই। এই মুহূর্তে আমার কাছে 200-400 আসামি আছে যাদেরকে দিয়ে শুরু করা যায় চাইলেই। গত বুধবারে সে তার বন্ধু মোশাররফ যখন তাকে প্রেশার দিচ্ছিল, এই রাশেদ মিয়া গভীর রাতে তার বন্ধুকে নিয়ে আসে, আর সেই স্ত্রীর কাছে প্রথমে অনুনয় বিনয় করে যে একটু শুইলে কি হয়, একবারই তো শুইবে, এরকম। বাট বউ তো বউই, তাই না? আমাদের বোনেরা যথেষ্ট ভালো, মাশাল্লাহ। সব যে চরিত্রহীন মিন্নির মতন বিষয়টা তাও না। তো তিনি যখন এটাকে প্রতিবাদ করেন, স্বামী নিজে সামনে থাইকা বউরে জোর করে ধইরা তার বন্ধুকে ধর্ষণ করতে দিছেন। আর এই বন্ধু ধর্ষণ কইরা সে তার কাম সাইরা, এটা বুধবার রাত্রে ঘটনা, সে পলাতক হয়ে গেছে। তবে আমাদের বোন মাশাল্লাহ যথেষ্ট সাহসী, এরকম সাহস থাকা দরকার। তিনি স্থানীয় বকশীগঞ্জ থানাতে গিয়ে এই স্বামীর বিরুদ্ধে গভীর রাতে এই অভিযোগ করেন। অভিযোগ করার পরের দিনই, আপনার ভোর রাতেই যখন অভিযোগ করে, সম্ভবত 2-1 ঘন্টার ভিতরে তার স্বামীকে বাড়ি থেকে এই রাশেদকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। আর মোশাররফ সে পলাতক আছে, তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা চলছে। আর এই নারীর ডাক্তারি পরীক্ষা করার জন্য জামালপুর সদর হসপিটালে পাঠানো হয়েছে বলে বিষয়টা গণমাধ্যমকে কনফার্ম করেছেন ওসি শফিকুল ইসলাম সাহেব। তবে রাশেদ খানের বন্ধু এই ধর্ষক মোশাররফের পরিচয় সম্পর্কে আমাদের কাছে যতটুকু আপডেট আছে, যে তার বাড়ি হচ্ছে আপনার সেই বকশীগঞ্জ এলাকায়, গ্রামের নাম সম্ভবত পাগলাপাড়া, আর তার পিতার নাম হচ্ছে নেহাল মিয়া। তো তাদের কোনো ছবি আসলে আমার কাছে এই পর্যন্ত আসে নাই, যদি আসে আমি দিয়ে দিব। আপনারা এদের সম্পর্কে যে কোনো তথ্য এই মোশাররফ সম্পর্কে স্থানীয় থানা পুলিশে হালকা থাপড় শটকানা দিয়া, বেশি মারা যাবে না, আইন নিজের হাতে তোলা যাবে না, তবে 2 সেটটা দিতে পারেন শটকানা দিয়া আপনারা থানা পুলিশ এদেরকে সোপর্দ করবেন। তো মেইন বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে এখন সমাজের কি অবস্থা দেখছেন। মানে আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে বাংলাদেশের এতটা এলোমেলো অবস্থা আমার জীবনে আমি দেখি নাই। এখানে এই যে জামাই, সেইখানে কিন্তু আসলে রাজনৈতিক পরিচয় মানে লাগানোর সুযোগ নেই। আপনি দেখেন যে এটা ছাত্রলীগ, ছাত্রদল বা অন্য দল, এটা আছে নাই। এখন এটাতে হয় কি যে আসলে সবসময় আমি যেই কথাটা বলি যে ধর্ষকের কিন্তু কোনোই দল নাই, ধর্ষকের আসলেই কোনো দল নাই। পিতা যখন সন্তানকে ধর্ষণ করেন, সে কোন দলের? এখন এই পিতারে আমরা যদি বলি তার দাড়ি দেখা তিনি জামাতের লোক, বা দাড়ি না থাকলে তিনি রাজনীতি করেন আওয়ামী লীগের লোক, আজকে স্বামী কার লোক? সুতরাং আপনারা ধর্ষকদেরকে বাই পলিটিক্যাল ক্যারেক্টার বা পলিটিক্যাল মুভমেন্টের মাধ্যমে আলাদা করবেন না। ধর্ষকদের একটাই পরিচয়, সে ধর্ষক। তা সে একজন নরপিশাচ, তার বিচার হইতে হবে। তবে এখানে আমরা সেনাবাহিনীর সাথে যেই ঘটনাটা ঘটছে, সেনাবাহিনীর আমাদের ভাই নাজিমুদ্দিন ভাইয়ের সাথে আমরা চাইবো যে পুলিশ প্রশাসন খুব দ্রুত বিষয়টার ব্যাপারে অ্যাকশনে যাবেন। তো সে আশা প্রত্যয় রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।